যে সিরিজটা শুরু করেছিলাম আজ তার শেষ ভিডিও, অর্থাৎ লেআউট থেকে ছাদ ঢালাই পর্যন্ত একটা দুতলা ফাউন্ডেশনের বাড়ির একতলা পর্যন্ত পুরো দেখানোর কথা ছিল, সেটা আমি আজকে শেষ করব। অর্থাৎ আজকে বিল্ডিংটার ছাদ ঢালাই চলছে। এবার এই বিল্ডিংটা দুতলা হলে তার হয়তো কিছু ভিডিও আসবে, সেটাও থাকবে, তবে সিরিজটা আমি শেষ করব আজকের ভিডিওতে। যারা ভিডিওটা দেখতে শুরু করেছিলেন, যারা আবার এটা জানেনও না যে সিরিজটা কোথায় পাওয়া যায়, আমি বলে দিচ্ছি, আমার যে কুমার কনস্ট্রাকশনের ইউটিউব চ্যানেল আছে সেখানে প্লেলিস্ট অপশানে যান, গিয়ে দেখুন লেআউট থেকে ছাদ ঢালাই পর্যন্ত দেখাবো বলে এরকম কিছু একটা লেখা আছে প্লেলিস্টের নাম। সেটা খুললে পরপর লেআউট থেকে শুরু করে আজকের এই ছাদ ঢালাই পর্যন্ত সবগুলো ভিডিও পাবেন। তো আজকে ছাদ ঢালাইয়ের কী চেকিং বা ঢালাই চালু হয়েছে, রডটা কিভাবে বাঁধা হয়েছে, কিভাবে ঢালাই হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে ভিডিওটা থাকবে। প্রথম কথা হচ্ছে, যদি একটু দেখেন ভালোভাবে, ওখানে কিন্তু লিফট আনা আছে। লিফট অনেকেই রহস্য করে বলে ছোট 1000 স্কোয়ার ফিটের বাড়ি, সেখানে আবার লিফট, মশা মারার জন্য কামান দাগানো, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে ইটস অল অ্যাবাউট টাইমিং, কতটা কম সময়ের মধ্যে আমি ঢালাইটা শেষ করছি। এরকম তো নয় যে সকাল 9টায় আরম্ভ করলাম আর সেই সন্ধ্যে 6টা পর্যন্ত ঢালাই করে গেলাম। সেইভাবে কাজ করলে কিন্তু ঢালাইয়ের কোয়ালিটি কমা হয়। সবসময় চেষ্টা করতে হবে অ্যাজ কুইক অ্যাজ পসিবল, যতটা তাড়াতাড়ি ঢালাইটাকে শেষ করা যায়। তার জন্যই কিন্তু মিস্ত্রিরা এইভাবে লিফটের ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, একটু যদি ভালো করে দেখেন, দেখতে পাবেন যে মালপত্রগুলো কতটা হাতের কাছে রাখা আছে। অনেক জায়গায় কি হয়, মালপত্র অনেক দূরে থাকে, যার ফলে কিন্তু কাজটা অনেক দেরি হয়। বালি দেখুন এখানে রয়েছে কতটা কাছে, 5-10 পা হেঁটে গেলেই মেশিনে চলে যাচ্ছে। পাথর একদম মেশিনের কাছেই রাখা আছে, অর্থাৎ পাথরটা তো ভারী জিনিস, সেটা তুলতে যাতে বেশি সময়টা নষ্ট না হয় সেটা এরা খেয়াল রেখেছে। এবং ওখানে মশলা মেখে ডাইরেক্ট ছাদে কিন্তু উঠে যাচ্ছে। এবার এখানে অনেকেই আমাদেরকে বলে থাকে যে দাদা, ইঞ্জিনিয়ারিং কাজ আর মিস্ত্রি দিয়ে করা কাজ, তাদের মধ্যে তফাৎ কী? যদি একটু ভালোভাবে ক্যামেরায় কাছে নিয়ে দেখা হয়, প্রত্যেকটা যে রড বেরিয়ে আছে, ওই যে মিস্ত্রি হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে বা বিভিন্ন যে রড দেখা যাচ্ছে, একটু কাছে ক্যামেরাটা নিয়ে যেতে বলবো, তাতে দেখা যাচ্ছে যে আমরা যেটা বলি যে ছাদ থেকে অন্তত রড স্ট্যাগার্ড ওয়েতে ছাড়া আছে, অর্থাৎ দুটো রড ছোটো, দুটো রড বড়। শুধু তাই নয়, যে দুটি রড ছোটও আছে সেটাও কিন্তু ছাদের লেভেল থেকে 2.5 ফুটের বেশি উপরে রয়েছে। অর্থাৎ এই বিষয়গুলোকে খেয়াল রেখে কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে যে কাজ করা হয় সেটা দেখা যায়। আমার সাথে সাথে আসতে বলবো খুব ভালোভাবে পুরো বিষয়টাকে দেখানোর জন্য। এবার ঢালাই ভালো হতে গেলে সবথেকে বেশি পরিমাণে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মেটেরিয়ালের কোয়ালিটি। আমরা যদি এখানে পাথরগুলোকে হাতে নিয়ে দেখি, পাথরের সাইজের মধ্যে দেখা যাচ্ছে ছোট বড় বিভিন্ন সাইজেরই পাথর কিন্তু রয়েছে। অর্থাৎ এর যে দেখুন ছোট বড় বিভিন্ন সাইজের পাথর রয়েছে, অর্থাৎ এর যে জমাটিটা হবে প্রত্যেকটার পার্সেন্টেজ আছে। যেমন ধরুন 5/8 যদি দেখা যায় সেটা হচ্ছে 50% আছে, 3/4 যদি দেখা যায় সেটা হয়তো দেখা যাবে 30% রয়েছে, 10 mm আছে। বিভিন্ন ধরনের পাইল যে মিশ্রণটা রয়েছে তাতে করে কোয়ালিটি কিন্তু অনেক বেটার হয়, এটা মাথায় রাখতে হবে। আমরা এখানে ACC F2R সিমেন্ট দিয়ে ঢালাই করছি, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, ঠিক আছে? শুধু তাই নয়, মশলা এখানে ওয়াটারপ্রুফ কেমিক্যালও একটা ইউজ করা হচ্ছে। আপনারা যদি তাকিয়ে দেখেন, ওয়াটারপ্রুফ কেমিক্যালও কিন্তু ইউজ করা হচ্ছে। ওই জন্য দেখাতে চাইবো ক্যামেরা। ছাদ ঢালাইয়ের আগে পরিকল্পনাটা এমনভাবেই করা উচিত যাতে একটা বিষয় খুব সুন্দরভাবে বুঝতে হবে যে ছাদ ঢালাই যেহেতু আজকে হচ্ছে, তার পাশাপাশি চেম্বারের ঢালাইটাও কিন্তু আমরা করে নিচ্ছি। অর্থাৎ একই মেশিন আনা হয়েছে, সেই মেশিনেই মশলা তৈরি হবে, সেই মশলাতেই চেম্বারটাও ঢালাই করে নেওয়া হবে, ঠিক আছে? এইভাবে একটা প্ল্যানিং করে এগোনো হয়েছে কাজটাতে। অনেকেই দেখুন এই জায়গাটা খুব ভালোভাবে তাকিয়ে দেখুন যে এটা একটা সিঁড়িঘর, এই সিঁড়িঘরের অনেকে কিন্তু এই বিমটা দেয় না। কেন দেয় না? কারণ তাদের বক্তব্য হচ্ছে যে এই যে জানালাটা হয়, সিঁড়িঘরের যে জানালাটা, সেই জানালাটা নাকি কাটা সার্ভিস হয়ে যায়, অর্থাৎ বাই পার্ট হয়ে যায়, দুটো পার্টে বিভক্ত হয়ে যায়। কিন্তু আমাকে বিল্ডিংয়ের স্ট্রাকচারটা দেখতে হবে। অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমাদেরকে দেখতে হবে বিল্ডিংয়ের স্ট্রাকচার। তাই স্ট্রাকচারের ক্রাইটেরিয়া হচ্ছে, আমার এই যে কলমটা টানা উঠে যাচ্ছে, একে তো আমি টানা একবারে তুলতে পারি না। নিচে আমার টাই বিম আছে, মেঝে লেভেলে যাদের প্লিন্থ বিম থাকে বা যাদের প্লিন্থ বিম দিতে পারেনি মেঝেটা ঢালাই থাকে,
কিন্তু এবার যদি এই বিমটা এখানে কানেকশান আপনারা না করেন, অনেককেই দেখেছি ছাদ ঢালাইয়ের আগে ওই বিমটা ওখানে কানেকশান তারা দেয় না। তো এই কানেকশানটা না থাকলে এই কলমটা 3 তলা পর্যন্ত উঠলে তার স্ট্রেংথ থাকবে কি, বাগলিং হয়ে যাবে। তো এই বিষয়টাও কিন্তু ঢালাইয়ের আগে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবং দেখুন অনেক জায়গায় দেখেছি ফাঁকিবাজি চলে। এই যে পাটাগুলো জয়েন করে করে মারা আছে, এই পাটার ফাঁক আছে না, পাটা কিন্তু কখনোই এত সুন্দর পাটা পাওয়া যাবে না যেখানে পাটার ফাঁক থাকে না, তাহলে প্লাই দিয়ে কাজ করতে হবে। সেই ফাঁক বোঝানোর জন্য ভিতরে কিন্তু ওই পলিথিন পেপারটা দেওয়া আছে, যাতে এতটুকু সিমেন্ট স্লারি লিক না হয়। অনেক জায়গাতে কিন্তু ওই পলিথিন পেপারটা অনেকেই দেয় না, বলে কী হবে, একটু মশলা বেরোবে, পাথর পাথর হবে তো কী হবে, প্লাস্টারের সময় ভালো আঁকড়ে ধরবে, এটা নাকি তাদের বক্তব্য। চলুন এবার ভিতরটা দেখে আসি। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। আমরা ভিতরে যাওয়ার আগে দেখছি এখান থেকে এই যে ম্যানহোলটা আছে, আমাকে আগের দিন কিছু লোক প্রশ্ন করেছে, দাদা ম্যানহোল না থাকলে, আপনি যে বলছেন ম্যানহোল হবে না, ম্যানহোল না থাকলে পাটাটা খুলবে কী করে? ওরে বোকা, ম্যানহোল তো আমরা দেবোই পাটা খোলার জন্য, বাঁশ পাটা যেগুলো ভিতরে রয়েছে খোলার জন্য, কিন্তু এই ম্যানহোলটা কিন্তু পার্মানেন্ট ম্যানহোল নয়। তার কারণ হচ্ছে এর উপরে আর একটা বাইরে এক্সটার্নাল টয়লেট হবে, তাহলে এই ম্যানহোলটা তো এখানে তখন ফ্লোরিং হবে, মার্বেল বসবে, ঢাকা পড়ে যাবে। সেই মল পরিষ্কার করার জন্য এই যে ক্যাপ লাগানো আছে দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে পাইপ, অর্থাৎ এখান থেকে সাকশন পাইপ ঢুকিয়ে মল পরিষ্কার। অনেকে একজন বলেছিল যে দাদা এইগুলো যারা করছে তাদের সাথে স্ক্যাম হওয়ার জন্য তৈরি হন। যে স্ক্যাম করে, যে চুরি করে সে চোর, যে নাকি সাকশন পাইপ দিয়ে পরিষ্কার করলে পরে নাকি সম্পূর্ণ মল নাকি পরিষ্কার করা যায় না, আপনাকে দাঁড়িয়ে থেকে করাতে হবে। আপনি যদি টাকা পয়সা খরচা করে পায়খানা পরিষ্কার করার জন্য লোক এনেছেন, সাকশন পাইপ দিয়ে মল পরিষ্কার হয় না? সে যে বালতি নিয়ে যে নিচে থেকে মল পরিষ্কার করছে সেও যে পুরোপুরি করবে তার কি গ্যারান্টি আছে? তাই ওই সমস্ত আংবাং চিন্তাভাবনা দিয়ে আজকের দিনে 2025 সালে দাঁড়িয়ে ওই সমস্ত কথাবার্তা বলে কোনো লাভ নেই, তাই না? তো এই হলো বিষয়বস্তু। চলুন আমরা ভিতরে চলে যাই, ভিতরে গিয়ে বাড়িটার ভিতরের অংশটাকে আমরা একটু দেখি। চলে আসুন, আমার সাথে চলে আসুন। তো আমরা যদি এখানে দেখি, এই যে খুঁটিগুলো দেওয়া আছে যথেষ্ট মজবুত খুঁটি, বাঁশগুলো তাকিয়ে দেখুন, মোটা মোটা বাঁশ, খুব সরু বাঁশ নয়, রোগা পাতলা, এবং খুঁটির যে গ্যাপ 2-2.5 ফুটের বেশি নেই, একটা খুঁটি থেকে পাশের খুঁটির গ্যাপ। যদি খুব ভালোভাবে তাকিয়ে দেখেন, গাদা ইট কিন্তু দেয়া নেই, 2টো ইট দেওয়া আছে, এখানে ইটই দেওয়া নেই, এখানে 2টো ইট দেওয়া আছে, ওখানে 2টো 3টে। অনেককে দেখা যায় এতটা করে ইট দেওয়া থাকে, তাতে করে কি হয়, স্টেবিলিটি কমে যায়। অনেকেই হয়তো বলবে, আপনি হয়তো যে জায়গাটা শুটিং করছেন শুধু সেই জায়গাটা দেখাচ্ছেন না, ওভারঅল যদি জায়গায় দেখা যায়, এই যে আমরা আগে মেঝে ঢালাই করে নিয়েছি, কোনোভাবেই এই খুঁটি বসে গিয়ে ছাদের পাটা নেবে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, যেটা আমরা বারবার বলি। উপরে ঢালাই চলছে, প্রচুর ভারী মশলা পড়ছে, তারপরেও অনেকে আমাদেরকে বলে, দাদা কি এইসব ছোটোখাটো বাড়ির ভিডিও দেখাচ্ছেন? আরে ভাই পাগলা, এশিয়া মহাদেশের 80% বিল্ডিং এই ছোট বিল্ডিংগুলোই। আমি এদের জন্য ভিডিও বানাবো, যারা এই ভিডিওগুলো দেখে শিখছে, যারা ইঞ্জিনিয়ার আনতে পারছে না। দেখুন এর উপরে মাল পড়লে বাঁশগুলো হালকা হালকা কেঁপে উঠছে, তো এগুলো মোটা বাঁশ বলেই এখনও পর্যন্ত কিছু হয় না। ওই রোগা পাতলা কাঁচা বাঁশ হলে, পাকা বাঁশ না হলে, তাহলে কিন্তু মুচকে যাবে, শাটারিং বসে যাবে। এবং উপরে যদি তাকিয়ে দেখেন, পাটার উপরে কিন্তু সিট দেয়া আছে, অর্থাৎ এখানে ছাদের যে ফিনিশিংটাও বেরোবে সেটাও মোরললেস একটা লেভেল সারফেস বেরোবে। বোঝাতে পারছি? অনেক বিষয় থাকে যেগুলো ইঞ্জিনিয়াররা সাইটে গিয়ে বলে, যেগুলো পর্যালোচনা করে কাজ করতে হয়। দুমদাম কাজ করা আর এই কাজের মধ্যে অনেক তফাৎ। 10 তলা বিল্ডিং যে বানাচ্ছে সে কুমার কনস্ট্রাকশনের ভিডিও দেখবে না, সে কুমার কনস্ট্রাকশনের মতো বড় টিমকে হায়ার করবে, বড় বড় প্রজেক্ট অফার করবে বড় বড় কোম্পানিকে। কিন্তু ছোট ছোট বাড়িগুলো যারা ইঞ্জিনিয়ার হায়ার করতে পারে না প্রত্যন্ত জায়গায়, সেখানেই তো আমরা গিয়ে ভিডিওটা দিচ্ছি, মানে কি তারা ভিডিও দেখে বাড়ি ভালো নির্মাণ করছে। বুঝতে পারছি? আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। চলুন এবার আমরা একটু ছাদটা ঘুরে আসি।
এই বিমটার কথাই আপনাদেরকে বলছিলাম, এই বিমটার কথাই, কারণ এই বিমটা অনেকেই দেয় না। এই কলম থেকে কলমের কানেকশানটা, এইখানে জানলাটা বাই পার্ট হবে, এখানটা ফিক্সড টাইপের উইন্ডো হবে, এর উপর থেকে আবার উইন্ডোটা কন্টিনিউ করবে, এখানটা পাল্লা সিস্টেম করা যেতে পারে, সেটা খোলার কোনো অসুবিধাই নেই। বোঝাতে পারছি? আপনারা দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা কাজ করছে। আচ্ছা, গোটা প্রজেক্টটা যে তোমরা করছো, কাজ করতে গিয়ে কোনো অসুবিধা হলো? যেটা আমার সাবস্ক্রাইবাররা বলে যে মিস্ত্রিদের দম বার করে দিই নাকি আমি। না না, হ্যাঁ, খুব সুন্দর, মানে কাজ হচ্ছে, কাজ ভালো হচ্ছে না? খুব সুন্দর কাজ করে একটা মনের মধ্যে শান্তি আসে, তাই? খুব সুন্দর। হ্যাঁ, কাজের খুব সুন্দর মানে পরিচালনা, মানে কাজ দেখে আনন্দ হচ্ছে না? খুব আনন্দ হচ্ছে, কাজ করেও আনন্দ পেয়েছি। কাজ করেও খুব আনন্দ পেয়েছি। চারিদিকে কাজের কিছু ফুটে, এখানে হেড মিস্ত্রি স্বয়ং নিজে কন্ডি খাতে দাঁড়িয়ে রয়েছে, মানে তার মধ্যেও একটা কিন্তু টেনশন কাজ করছি। ছাদের যে থিকনেসটার কথা আমরা বলি, ছাদের থিকনেসটা 5 ইঞ্চি কিন্তু স্ট্যান্ডার্ড একটা থিকনেস মেনটেন করার আমরা চেষ্টা করছি। আমরা যদি এই জায়গায় দেখি যে ক্র্যাঙ্ক তোলা হয়েছে, ক্র্যাঙ্ক L/4 চারিদিকে ক্র্যাঙ্ক আছে, মাঝখানটা সিঙ্গেল জাল, যেটা হয়, যেটা নিয়ম, ঠিক আছে? এই বিষয়গুলো খেয়াল রেখে কাজ করতে হবে। দেখুন, ওয়াল বিমের ভিতর দিয়ে খুব বেশি পাইপ আমি এখানে নিয়ে যেতে যে ইলেকট্রিশিয়ান ছিলেন তাকে বারণ করেছি, শুধুমাত্র একটাই পাইপ এক্সেপশনাল কন্ডিশনে নিয়ে যেতে বলেছি, বাকি ম্যাক্সিমাম পাইপ স্ল্যাব দিয়ে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। কোনো না কোনো জায়গায় ব্যতিক্রম কেসে একটা দুটো পাইপ উনি নিয়ে গেছেন, তাও আমরা এখানে যথেষ্ট পরিমাণে বারণ করেছি যে যেন একটা বিমের ভেতর দিয়ে একের অধিক পাইপ না চলে যায়, 2, 3, 4 পাইপ যেন না চলে যায়, সেই বিষয়টা খেয়াল রাখা। আর যেটা আমি বারবার বলছিলাম যে এই যে রডগুলো, এই রডগুলো দেখুন কোনোভাবেই, এইখানে আমার ছাদ শেষ হচ্ছে, অর্থাৎ ছাদ থেকেও 3 ফুট উপরে রড বেরিয়ে আছে, সব থেকে ছোটো রডটা। এখানে যদি ল্যাপিংও হয় তাহলে প্রথম 2-2.5 ফিটের মধ্যে ল্যাপিংটা আমরা চাই না। এর পরের রডটা দেখুন তো প্রথম 2-2.5 ফুটের মধ্যে হবেই না, আবার দুতলার লিনটেলের কাছে ল্যাপিং হবে। এই যে সিস্টেম, এবং যাতে রডগুলোর পজিশান ঠিক থাকে তার জন্য গোড়াতে কিন্তু একটা করে রিং রড লাগানো আছে গোড়াতে, তা নাহলে কি হয়, রডগুলো ঢালাইয়ের সময় উল্টো পাল্টা হয়ে যায়, পরে আবার জগাল করে রডকে প্রপার পজিশনিং করতে হয়, তো সেটা তো মোটেও ঠিক জিনিস নয়, সেটাই আমরা করি। গাড়ির মাধ্যমে মাল চলে আসছে, অনেকেই বলবে ছোট ছাদে আবার লিফট করেছেন ইঞ্জিনিয়ার বাবু, কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে। মজাদার বিষয় এটাই, কাজের গুণগত মান ছোট বড় বলে কাজ হয় না, কাজ। আমাদের কাছে 500 স্কোয়ার ফিটের বিল্ডিংও বিল্ডিং, আবার 50,000 স্কোয়ার ফিটের বিল্ডিংও বিল্ডিং। দেখুন, একটা কথা আমরা সকলেই বারবার অন্যান্য ভিডিওতেও বলেছি যে একটা কংক্রিট, ফ্রি ফল অফ কংক্রিট বলে একটা তো টেকনিক্যাল টার্ম আছে, যে খুব উঁচু থেকে ঢালা যাবে না। এই যে এখানে গাড়িগুলো করে মশলাটা পড়ছে, দেখুন হাইটটা অত্যন্ত কম, যার ফলে সেগ্রিগেশন হওয়ার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ বালি পাথর সিমেন্ট এদিক ওদিক আলাদা হবে না। টেম্পারেচারের একটা ব্যাপার আছে, এই গরমকাল, এই গরমে আইসকোড এক জায়গায় বলেছে যে 5-6 ডিগ্রির নিচে টেম্পারেচার নেমে গেলে কাজ করা যাবে না, 35 ডিগ্রি উপরে টেম্পারেচার হলে কাজ করা যাবে না। তো এই গরমে আমরা চাইবো যে একটা মনোরম পরিবেশ, আজকে টেম্পারেচার ভালো আছে, মেঘলা ওয়েদার, বৃষ্টি হয়তো আজকে হবে না, তো এই ওয়েদারে যে ঢালাইটা করা হচ্ছে টেম্পারেচার দেখেই কাজটা করা হচ্ছে, ব্যাপারটা বোঝাতে পারছি? তো এই বিষয়গুলো থাকে। মশলাটা যেটা পড়ছে যদি খুব ভালোভাবে দেখা যায়, খুব বেশি কিন্তু ওয়াটার সিমেন্ট রেশিও মিনিমাম একটা ঢালায় 20 থেকে 22 লিটার জল দেওয়ার কথা আমরা বলি। তো সেই জল থাকলে কি হয়, কংক্রিটের মধ্যে প্রপার স্ট্রেংথ অ্যাচিভ হয়। খুব কম জল থাকলেও ক্ষতি, খুব বেশি জল থাকলেও ক্ষতি। মশলাটায় যে জলটা ওরা দিচ্ছে, এই জলটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে, অর্থাৎ এর থেকে যদি আবার কম জল দিয়ে মুরকি মাখার মতো করতে যান তাহলে কিন্তু কংক্রিটের ওভারঅল স্ট্রেংথ খারাপ হবে। আমি দেখাবো, একটা মশলা যখন পড়ছে দেখলে বুঝতে পারবেন। কোয়ালিটি ভাইব্রেটার দেয়া চলছে কলমের গোড়াতে, বিষয়গুলো আছে, এই সমস্ত বিষয়গুলোই আমরা ভিডিওতে বারবার বলার চেষ্টা করি, যেগুলো আপনাদেরকে খেয়াল রাখতে। দেখুন, ঢালাই দেখতে থাকুন, আরও কিছু স্যাম্পল ফুটেজ দেখাচ্ছি। এইভাবে ঢালাই হবে। ওখানে প্রথম লেভেলিং করার কাজ চলছে, ঢালাইয়ের যে 3-4টে ধাপ থাকে, মশলাটাও পড়ছে দেখুন কত সুন্দর। একটা কথা মনে রাখবেন, বাড়ি বারবার হয় না, তাই বাড়ি বানানোর আগে এই সমস্ত জিনিসগুলোকে মেনে না চললে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। আমি ইঞ্জিনিয়ার কিংসু কুমার, আমি আপনাদেরকে বাড়ি নির্মাণের বিষয়ে সঠিক পরামর্শ দেবো, তাই দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।